শান্ত হন রানীমা, এমন কিছুই হয়নি। আমি বুদ্ধি করে ঘটনাটা উল্টে দিয়েছি। কি বলছো তুমি দাসী? এটা তো সত্যি অনেক খুশির খবর। একটু আগেই তো ডেরা মিটিয়া সবটা কইয়া গেল। খাওয়া দাওয়া আর আনন্দের কোনো অভাব হইব না সেইখানে। সে তুমি যাই বলো না কেন, এই খবর শোনা মাত্রই আমার চোখ থেকে সুখের ঘুম উড়ে গেল। শুধু ভাবছি না, বল ভেবে ফেলেছি। তারপর মহারাজকে গিয়ে বলতে হবে যে ছোট রানী লীলাবতী একটা পাথরের জন্ম দিয়েছে। সেদিন বিকেল বেলা মন্ত্রী বউ শিউলি পুকুর ঘাটে যায়। সেখানে তার সাথে দেখা হয় রাজবাড়ির দাসীর। এ কি দাসী, তুমি হঠাৎই পুকুর ঘাটে? তোমার তো রাজবাড়িতে থাকার কথা। হ্যাঁ, আসলে আপনি ঠিকই বলেছেন, আমার এখানে থাকার কথা না। তা পুকুর ঘাটে কেন চলে এসেছো? আবার নিজেই বলছো এখানে থাকার কথা না। ঘটনা কি একটু খুলে বলো তো দাসী। আসলে বড় দুই রানীমা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ছোট রানী লীলাবতীর কোলে শীঘ্রই সন্তান আসতে যাচ্ছে, কিন্তু বড় দুই রানীমা চাচ্ছেন না ওই সন্তানের মুখ যেন কেউ দেখতে পায়, তাই আগে ওই সন্তানকে সরিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছি, তাই এখানে আমি বা কি করতে পারি? আপনি তো সবই জানেন যে কাজটা কত ঝুঁকিপূর্ণ। রাজবাড়ির ভেতরের পাশাপাশি বাইরেও লোক থাকা দরকার, তাই বড় দুই রানীমা আপনার সাথে দেখা করতে চান। বেশ, তো তাহলে দেখা করব। তাহলে আপনি দয়া করে একটিবার বিকেলে এসে বড় দুই রানীমার সাথে দেখা করে যাবেন। আর সাবধান, এই কথা যেন কোনোভাবে বাইরে না যায়। এই বলে দাসী পুকুর ঘাট থেকে চলে যায়। এদিকে মন্ত্রী বউ শিউলির মাথায় তখন অন্য এক ফন্দি ঘুরছে। দাসী চলে যেতেই শিউলির মুখ জুড়ে একটা বাঁকা হাসি খেলে যায়। তার মানে ওই বড় দুই রানী আমার কাজ অর্ধেকটাই এগিয়ে দিল। আমি শুধু ছোট রানীর সন্তান হওয়ার কথা শুনে দুশ্চিন্তা করছিলাম। কাজের কাজটা করে ওই অনাগত সন্তানকে সরিয়ে ফেলবে বড় দুই রানী, আর এর লাভ সেইটা ভোগ করব আমি। রাজা রাজদরবারে মন্ত্রীর সাথে জরুরি বৈঠকে বসেছেন। সাথে একজন সেনা দাঁড়িয়ে আছে। বলো মন্ত্রী, রাজ্যে সুরক্ষা ব্যবস্থার এখন কি অবস্থা? আমাদের রাজ্যের আর কোনো ভয় নেই তো? না মহারাজ, আমাদের আর কোনো ভয় নেই। আমি দিকে দিকে সেনা মোতায়েন করেছি, তারা দিনরাত পাহারা দিচ্ছে। এই জন্যই তো তোমাকে আমি এতটা ভরসা করি মন্ত্রী। আমি জানি তোমাকে একটা দায়িত্ব দিলে তুমি সেটা প্রাণ দিয়ে চেষ্টা করবে। মহারাজ, আমি আপনার মন্ত্রী, এই কাজটা তো আমার দায়িত্ব। ঠিক বলেছ। আচ্ছা মন্ত্রী, আমাদের রাজ্যের প্রজাদের ভেতর আমার সন্তান আসার আনন্দ ছড়িয়ে দিয়েছে তো? তাদের কোনো দুঃখ নেই তো? না মহারাজ, আপনার কথা মতো গোটা রাজ্যের প্রজাদেরকে আমি নিজ দায়িত্বে খাবার দিয়ে এসেছি। তাছাড়া প্রতিদিন তারা রাজবাড়িতে এসে খাবার খাবে, উৎসবমুখর পরিবেশে আনন্দ করবে, আর করছেও তারা। কি বলো সেনা, সেটাই হচ্ছে তো? মহারাজ, মন্ত্রী মশাই একদম ঠিক কথা বলেছেন। রাজ্যে কোথাও দুঃখের ছিটে ফোঁটাও নেই। আমার প্রজাদের ওপর তোমরা সারাক্ষণ নজর রাখবে। এই কয়েকটা দিন যেন তাদের কোনো দুঃখ না হয়। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সবার প্রতি খেয়াল রাখবো মহারাজ। এদিকে ছোট রানী লীলাবতীর সন্তান হবার খবর শোনার পর থেকে বড় দুই রানী আর ঘর থেকে বের হয় না। মোহনা, আমাদের কিন্তু এমনটা করা ঠিক হচ্ছে না। লীলাবতীর সাথে আমাদের কথা বলা উচিত। ভুলে যায়নি বলেই তো ওই বজ্জাত মেয়ের সাথে কোনো কথা বলতে যাচ্ছি না। তুমি কেন বুঝতে পারছো না দিদি? ও আমাদের শত্রুপক্ষ। তোর মাথায় না একদমই কোনো বুদ্ধি নেই। ঠিক মতো ষড়যন্ত্রটা শেষ করতে হলে আমাদের সব কিছু স্বাভাবিক রাখা প্রয়োজন। আমাদের কাউকে বুঝতে দেয়া চলবে না আমরা ভেতরে ভেতরে এত কিছু করতে যাচ্ছি। তাহলে তো ষড়যন্ত্রটা শেষ হওয়ার আগেই আমরা ধরা পড়ে যাব।
কথাটা তো তুমি বেশ ভালোই বলেছ দিদি। আমি তো একবারও এই বিষয়ে কোনো চিন্তা করিনি। একটু বুদ্ধি রেখে কাজ কর, বুঝলি? এখন আমরা দুজনে গিয়ে বেশ মিষ্টি করে ছোট রানী লীলাবতীর সাথে কথা বলবো। বুঝতে পেরেছি, এতে করে পরিস্থিতি আরো স্বাভাবিক থাকবে, আর কেউ আমাদের বিষয়ে কিছুই টের পাবে না। মাধুরী ও মোহনা ছোট রানী লীলাবতীর ঘরের দিকে পা বাড়ায়। এদিকে মন্ত্রী রাজবাড়ির কাজ সেরে বাড়িতে ঢুকতে যাবে, ঠিক তখনই দেখতে পায় স্ত্রী শিউলি বাড়ি থেকে কোথাও একটা যাচ্ছে। কি গো, তুমি এই ভর দুপুরবেলা আবার কোথায় চললে? আমি একটু রাজবাড়িতে যাচ্ছি। হঠাৎ এই সময়ে রাজবাড়িতে যাচ্ছ যে? কি হয়েছে বলো তো? সে তোমার জেনে লাভ নেই। বড় দুই রানীমা ডেকেছেন আমাকে, আমার সাথে জরুরি কথা বলবেন, তাই যাচ্ছি। যত দূর জানি বড় দুই রানীমা মোটেও ভালো মানুষ নয়। তার ওপর আমার স্ত্রী শিউলি ঠিক একই রকম। সবাই মিলে নতুন কোনো বিপদ না পাকালে হয়। হে সৃষ্টিকর্তা, তুমি রক্ষা করো সবাইকে। এদিকে বড় দুই রানী এসে ছোট রানী লীলাবতীর ঘরে ঢুকেছে। লীলাবতী তখন বিছানায় বসে বিশ্রাম করছিল। এ কি দিদি, তোমরা হঠাৎ আমার ঘরে কেন? লীলাবতী, আমরা কি তোমার ঘরে আসতে পারি না? আমাদেরকে এমন পর কেন ভাবো ছোট? আমরা তো তিনজনই এক। তারপরও তুমি আমাদের সাথে এমন করো দেখে বড্ড কষ্ট লাগে, জানো তো। তুমি যে কি বলছো না দিদি, আমি তোমাদেরকে ঠিকই আপন মনে করি। যদি তাই মনে করতি তাহলে আমরা আশায় এমন বিরক্ত হতি না। বিশ্বাস করো দিদি, আমি সত্যি কথা বলছি, তোমরা আশায় আমি অনেক খুশি হয়েছি। তোমাকে নিয়ে আমরা সত্যি গর্বিত লীলাবতী। অবশেষে তুমি আমাদের মহারাজের মুখে হাসি ফোটাতে পেরেছো। সবকিছুই তোমাদের আশীর্বাদে হয়েছে। তাছাড়া এই সন্তান তো শুধু আমার একার নয়, এ তোমাদেরও। সত্যি তুই অনেক ভালো রে লীলাবতী। আমরাই এতদিন তোর থেকে দূরে থেকেছি। এমনটা করা আমাদের একদমই ঠিক হয়নি। তবে আর না, আমরা এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো। আমাদের বাড়িতে নতুন অতিথি আসতে যাচ্ছে, এখন কি আর আগের মতো দিন কাটালে চলে? এদিকে মন্ত্রী বউ শিউলি এসে রাজবাড়ির পেছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে রাজবাড়ি থেকে দাসী বের হয়ে তার কাছে যায়। আপনি এসেছেন? আমাকে তো তুমি এখানে আসতে বললে, কিন্তু এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। বড় দুই রানীমাকে দেখলাম ছোট রানী লীলাবতীর ঘরে ঢুকতে। আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি তাদেরকে এক্ষুনি ডেকে আনছি। ঠিক আছে, তাহলে তুমি তাড়াতাড়ি যাও, আমি এখানেই আছি। দাসী ব্যস্ত পায়ে রাজবাড়ির দিকে চলে যায়। এদিকে বড় দুই রানী লীলাবতীর ঘর থেকে বের হয়েছে। এই সময় মহারাজ মহেন্দ্র কুমার একটা ঘণ্টা নিয়ে ওদের দিকে আসে। হঠাৎ তোমরা ছোট রানী লীলাবতীর ঘরে গিয়েছিলে কি করতে? কেন মহারাজ, আমরা কি ওর ঘরে যেতে পারি না? যেতে পারবে না কেন? অবশ্যই যেতে পারবে, কিন্তু কখনো তো যেতে দেখি না, তাই বললাম আর কি। আমরা তো আর পর কেউ নই মহারাজ, এই সন্তান তো আমাদেরও। ঠিক বলেছ রানী মোহনা, সব সময় যদি এমন থাকো তাহলে আমারও তো একটু ভালো লাগে। আচ্ছা মহারাজ, আপনার হাতে একটা ঘণ্টা দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? ও হ্যাঁ, এটার কথা তো বলা হয়নি। আমার সন্তান আসার সময় হয়ে গেছে, তাই আতুর ঘরে এই ঘণ্টাটা টানানো থাকবে। সন্তান জন্মানোর সাথে সাথে এই ঘণ্টা বাজিয়ে আমাকে জানানো হবে। খুব ভালো একটা বুদ্ধি করেছেন মহারাজ, এটা করাই ঠিক হবে। কিন্তু আতুর ঘরের কাজটা যে কাকে দিয়ে করাবো এটাই ঠিক বুঝতে পারছি না। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু তেমন কাউকেই পেলাম না। মহারাজ, আমরা থাকতে আপনি বাইরের মানুষ কেন খুঁজতে যাচ্ছেন? দিদি আর আমি, এছাড়া দাসী তো আছি, এই কাজটা আমরাই সামলে নিতে পারবো। যাক,
তোমরা আমাকে বড় একটা দুশ্চিন্তা থেকে মুক্তি দিলে। আমার তাহলে আর কোনো ভয় নেই। নির্দিষ্ট সময়ে তোমরাই বাকি কাজ করতে পারবে, তাই তো? হ্যাঁ মহারাজ, আপনার আর কোনো ভয় নেই, আমরা আছি তো। আমি তাহলে ঘণ্টাটা ছোট রানী লীলাবতীকে বুঝিয়ে দিয়ে আসি। এদিকে মন্ত্রী বউ শিউলি সেই কখন থেকে রাজবাড়ির পেছনে বসে আছে, কিন্তু বড় দুই রানীর কোনো দেখা নেই। সে কখন থেকে বসে আছি, একটা কাকপক্ষীরও দেখা পাচ্ছি না। আর কতক্ষণ এমন করে বসে থাকবো? আর দাসীটা যে সেই কখন গেল, জানি না বড় দুই রানীমাকে খবর দিতে পেরেছে কিনা। রানীমা, আপনাদের কথা মতো মন্ত্রী বউ শিউলিকে আসতে বলেছি। সে রাজবাড়ির পেছনে আপনাদের জন্যে অপেক্ষা করছে। তার মানে তুই মন্ত্রীর বউকে রাজি করিয়ে ফেলেছিস? সেইটা তো আমি তখনই বলে দিয়েছিলাম রানীমা, যে আমি তাকে ঠিক রাজি করিয়ে ছাড়বো। এবারে তাহলে আমাদের ষড়যন্ত্রটা বেশ পাকাপোক্ত ভাবেই হবে, তাই না দিদি? হ্যাঁ, তা যা বলেছিস। এমন একটা ষড়যন্ত্র সফল করাটা খুব একটা সহজ হবে না, তাই তো মন্ত্রী বউকে নিতে হলো। রানীমা, মন্ত্রী বউ সে কখন থেকে অপেক্ষা করে আছে, আপনারা তাড়াতাড়ি তার সাথে দেখা করুন। দিদি, আমরা বরং দাসীকেও সাথে নিয়ে যাই, ওর সবটা শোনার দরকার আছে। ঠিক বলেছিস মোহনা, চল দাসী, আমাদের সাথে মন্ত্রী বউয়ের কাছে চল। সবটা আর একবার শুনে নিলে কাজের সুবিধা হবে। ঠিক আছে, চলুন রানীমা, বাকি কথা ওখানে বসেই হবে। দাসী বড় দুই রানীকে নিয়ে রাজবাড়ির পেছনে মন্ত্রী বউ শিউলির কাছে আসে। রানীমা, আপনারা দাসীকে দিয়ে ডেকে পাঠিয়েছিলেন? আমি এসেছি রানীমা। বেশ তো, সবটা নিশ্চয় দাসীর মুখ থেকে শুনে নিয়েছো। হ্যাঁ রানীমা, ও আমাকে সব বলেছে, কিন্তু আমাকে কি করতে হবে, কিভাবে সাহায্য করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি শিউলি। রাজবাড়ির ভেতরে থেকে যা করার তা আমরা করব, আর বাইরের কাজগুলো তোমাকে সামলাতে হবে। ঠিক বুঝতে পারলাম না রানীমা। আমি তোমাকে বলছি, ছোট রানী লীলাবতীর সন্তান জন্মানোর সাথে সাথে আমরা তাকে সরিয়ে ফেলবো, আর দাসীর মাধ্যমে তোমার হাত পর্যন্ত পৌঁছে দেব। আর তারপর বাকি কাজটা বাইরে বসে তোমাকেই করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি রানীমা, কিন্তু কিছু মনে করবেন না, এই কাজের জন্যে আমি কি পাবো? এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না শিউলি। কাজটা ঠিকভাবে করতে পারলে সোনার উপায় তোমাকে ভরিয়ে দেব। ঠিক আছে রানীমা, আপনারা যখন এত করে বলছেন, তখন আর আমি না করব না। আমি আপনাদের প্রস্তাবে রাজি। হয়তো আগামী 2-1 দিনের ভেতরে আমাদের হাতে সুযোগ আর সময় দুটোই এসে পড়বে, আর সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর কি হতে যাচ্ছে? দুই রানী, দাসী ও মন্ত্রী বউয়ের ষড়যন্ত্র কি সত্যি সফল হবে, নাকি মহারাজ তাদের সন্তানকে ওদের হাত থেকে বাঁচাতে পারবে? এই প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। আগামী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।